আসসালামু আলাইকুম। দর্শক, ভারত কি সত্যি সত্যি বাংলাদেশকে আক্রমণ করবে, অথবা বাংলাদেশকে আক্রমণ করে বাংলাদেশকে কি দখল করে নিতে পারবে? চলুন আসুন কিছু চুলচেরা বিশ্লেষণ করি। ভারতের সেনাবাহিনী বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, অর্থাৎ চীনের পরে ভারতের সেনাবাহিনী 13 লক্ষ সেনাবাহিনী ভারতের। আর বাংলাদেশের 1.5 লাখ 2 লাখের মতো সেনাবাহিনী আছে। 1.5 লাখ ধরেন বাংলাদেশে, 1.5 লাখ 1.5 লাখ সেনাবাহিনী বাংলাদেশে। আর ভারতের 13 লক্ষ সেনাবাহিনী। ভারতের জন্য জ্বালা হচ্ছে পাকিস্তান এবং চীন। আরেকটা কথা হচ্ছে, ভারতের সাথে তার কোনো একটা প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো না। কোনো একটা প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো না। আমি বলি, চীনের সাথে যুদ্ধদায়ী মনোভাব, পাকিস্তানের সাথে একই রকম অবস্থা। হাসিনা পরবর্তী বাংলাদেশকে ভারত শত্রু হিসেবে ডিক্লেয়ার করেছে এবং যত রকম শত্রুতামি আছে বাংলাদেশের সাথে করে যাচ্ছে। নেপালকে ভারত শত্রু রাষ্ট্র মনে করে, ভুটানকে ভারতের পছন্দ না, মালদ্বীপকে পছন্দ না ভারতের, শ্রীলঙ্কাকে ভারত শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে। ভাই, বন্ধু রাষ্ট্রের বিষয়ে তোমরা কাকে মনে করো? তোমরা তো নিজেদের বন্ধু নিজেরা না। নিজেদের বন্ধু তোমরা নিজেরা না, বন্ধু রাষ্ট্র হিসেবে তোমরা নিজেদের বন্ধু নিজেরা না। নিজেরা নিজেদের বন্ধু রাষ্ট্র বলে মনে করো না নিজেদেরকে। তাই তোমরা নিজেদেরকে শত্রু বানিয়ে ফেলেছে, একঘরে করে ফেলেছে। ইউ আর অ্যালোন ইন দিস প্ল্যানেট। ইউ ইন্ডিয়া নাও অ্যালোন ইন দিস প্ল্যানেট, along with your neighbor, all neighbors. You makes all neighbor your enemies. প্রত্যেকটা প্রতিবেশীকে তুমি ভারত এনিমি করে রেখেছো। তুমি এনিমি মানে তুমি শত্রু করে রেখেছো। প্রত্যেকটা প্রতিবেশীকে তুমি শত্রু বানিয়ে রেখেছো তুমি ভারত। এখন মূল প্রসঙ্গে আসি। ভারত কি বাংলাদেশকে দখল করে নিতে পারবে? ভারত কি বাংলাদেশকে অ্যাটাক করবে? চলুন একটু চুলচেরা বিশ্লেষণ করি। ভারতের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী পৃথিবীর মধ্যে, চীনের পরে ভারতের 13 লক্ষ সেনাবাহিনী। 13 লক্ষের মধ্যে অন্তত 6 হতে 7 লক্ষ সেনাবাহিনী পাকিস্তান, 5 হতে 6 লক্ষ পাকিস্তানের বর্ডারে রাখতে হবে। আর চীনের ওইখানে 3 লক্ষ, 5, 6, 7, 8 লক্ষ, 6 লক্ষ পাকিস্তানের বর্ডার রাখো। 6, 7, 8, 9 লক্ষ, 3 লক্ষ চীনে, 7 লক্ষ, 6 লক্ষ পাকিস্তানে। 6 আর 3 9 লক্ষ। তাহলে 9 লক্ষ হলে বাকি হচ্ছে 13 লক্ষ, 10, 11, 12, 13, 4 লক্ষ সেনাবাহিনী। 4 লক্ষ সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশ বর্ডারে 2 লক্ষ সেনাবাহিনী দিতে পারবে। আর 2 লক্ষ তাদের দিল্লি এবং ইন্টারনাল নিরাপত্তার জন্য তাদের ব্যবহৃত হবে। এইটাও কম তাদের জন্য, কারণ ভারত একটি বিশাল দেশ এবং বিভিন্ন জায়গায় ভারতের সমস্যা আছে। উগ্রবাদী তৎপরতা এবং বিচ্ছিন্নতাবাদী এবং স্বাধীনতাকারী আন্দোলন, এগুলি দমনের জন্য ভারতের সেনাবাহিনীর প্রয়োজন হয়। এখন ধরুন ভারত বাংলাদেশকে আক্রমণ করে বসলো। ভারত বাংলাদেশকে আক্রমণ করে বসলে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী বসে বসে লেমন জুস অথবা চকবাগ খাবে না, বসে বসে আইসক্রিম খাবে না। প্রত্যুত্তর বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসবে। আর এই বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি 15 থেকে 20টা দেশের ইউএন মিশনের অভিজ্ঞতা, যুদ্ধের অভিজ্ঞতা আছে বাংলাদেশ সামরিক বাহিনী। সেই তুলনায় ভারতের সামরিক বাহিনী তেমন যুদ্ধ অভিজ্ঞতা নাই। আর বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধবিদ্যায় অনেক পারদর্শী, অনেক বেশি অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল মাপকাঠি, আন্তর্জাতিক মাপকাঠিতে, যেটা ভারতের সেনাবাহিনী এটার ধারে কাছে নেই। আর ভারতের বিশাল সেনাবাহিনী হওয়াতে ভারতের সেনাবাহিনীকে প্রপার ট্রেনিং দিয়ে রাখতে পারেনি। যে হিসেবে আমরা ধরি, পাকিস্তানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে পাকিস্তানের একজন সেনা ভারতের 10 জন সেনার সমান। আর বাংলাদেশের সেনা এগুলো অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি প্রফেশনাল। এখানে বাংলাদেশের সেনাবাহিনী 1.5 লক্ষ সেনাবাহিনী বসে থাকবে না, এটা প্রতিরোধ করবে। এর মধ্যে বাংলাদেশ 18 হইতে 21 কোটি জনসংখ্যার দেশ। 18 কোটি ধরলাম, 18 কোটির মধ্যে অন্তত 8 কোটি গেরিলা যুদ্ধে নেমে যাবে। ভারতের সেনাবাহিনী ঢুকবে কিন্তু মৃত হয়ে বের হতে হবে। 8 কোটি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করবে
ভারতের সেনা, বাংলাদেশের সেনাবাহিনী, এই সাধারণ মানুষ গেরিলা যুদ্ধে। আর বাংলাদেশের মধ্যে আছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রিজার্ভ ফোর্স, যেটা আমরা আনসার পিডিবি এটাকে বলি। এই 15 দিনের ট্রেনিং এ তারা রীতিমতো সেনাবাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। 68 লক্ষ রিজার্ভ ফোর্স আছে, যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ফোর্স। এগুলি কিন্তু কাউন্টে আছে ভারতের। ভারত এই সমস্ত কিছু সবকিছু জানে। ভারত এই জন্য ভয়ে বাংলাদেশকে আক্রমণ করবে না। বাংলাদেশকে আক্রমণ করলে শুধু বাংলাদেশ ভারতকে প্রতিরোধ করবে না, বাংলাদেশের সাথে চীনও জড়াবে ডিরেক্ট ইনডিরেক্ট ভাবে, পাকিস্তানও ডিরেক্ট ইনডিরেক্ট ভাবে জড়াবে, অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য করবে বাংলাদেশকে। তুরস্ক বসে থাকবে না, নাকে তেল দিয়ে তুরস্ক বসে থাকবে না। একটি মুসলিম দেশ আক্রান্ত হলে এরদোগান বসে থাকবে না, বসে বসে সে নাকে তেল দিয়ে ঘুমানো। সে কিন্তু বিভিন্নভাবে সাহায্য। তুরস্কের সামরিক টেকনোলজি, তুরস্কের যে অস্ত্র টেকনোলজি অনেক বেশি হাই কোয়ালিটির। তো ভারত তখন টিকে থাকতে পারবে না। ভারতের পাঞ্জাব আলাদা হয়ে যাবে, খালিস্তান আলাদা হয়ে যাবে, চীন উস্কানি দিবে, এখানে চীন সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে, খালিস্তান আলাদা হয়ে যাবে। আর কাশ্মীরকে, জম্মু কাশ্মীরকে চীনের সহযোগিতায় পাকিস্তান এটা দখল করে নেবে ইন্ডিয়া থেকে। পশ্চিমবাংলা ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য অলরেডি তারা আওয়াজ করেছে। আর এদিকে চীন লাদাখের পুরো অংশ দখল করে নিবে। তারপর চিকেন নেক করিডোর, শিলিগুড়ি করিডোর চীন দখল করবে, এটা নো ডাউট বাংলাদেশের সাথে মিলে দখল করে নিবে। দখল করবে, তখন সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। চীন তার ইচ্ছা অনুযায়ী কয়েকটি রাজ্য এখান থেকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এগুলি চীন দখল করে নেবে। আর আসামের করিমগঞ্জ অলরেডি বাংলাদেশের সাথে চলে আসার জন্য অভিপ্রায় করেছে। ত্রিপুরা বাংলাদেশের সাথে চলে আসতে চাচ্ছে, পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে চলে আসতে চাচ্ছে। এর মধ্যে আমেরিকা একটা প্রস্তাব তুলেছে যে আরাকানকে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া। এটা আমি এই প্রসঙ্গে আমি আমার আরেকটা ভিডিও করবো, সেই ভিডিওতে আমি বলবো। তখন ভারত বাংলাদেশকে আক্রমণ করলে ভারত কিন্তু, ভারতের বর্তমান ম্যাপ আর এইভাবে থাকবে না, এই ম্যাপটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এটা নো ডাউট। এটা আমার কথা না, ভারতের এক জেনারেল একজন বাঙালি জেনারেল ওই ওনার মতামত গত বছর ব্যক্ত করেছেন একটা কনফারেন্সে। সবাই বলতেছে বাংলাদেশকে অ্যাটাক করে নিয়ে নিবে, এই নিবে সেই নিবে। তখন উনি হিসাব করে এক কোণে বসেছিলেন, পরে উনি হিসাব করে সব দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশকে আক্রমণ করা মানে ভারতের জন্য বুমেরাং হবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ভারতের সর্বনাশ ভারত নিজে ডেকে আনবে। শুধু বাংলাদেশ জড়াবে না যুদ্ধে পাকিস্তান জড়াবে ডিরেক্ট ইনডাইরেক্ট, চীন জড়াবে ডিরেক্ট ইনডাইরেক্ট। তারপর চীন ঘাপটি মেরে বসে আছে ভারতের জায়গা দখল করার জন্য, পাকিস্তানও কাশ্মীর দখল করার জন্য। আর খালিস্তানিরা, পাঞ্জাবিরা তারা খালিস্তান দখল করে ফেলবে এবং স্বাধীনতা ঘোষণা করবে। সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, তারা কিছু কিছু চীনের সাথে চলে যাবে, কিছু বাংলাদেশের সাথে চলে আসবে, আর কিছু আলাদা হয়ে যাবে। তো ভারতের অখণ্ডতা থাকবে না। এই জেনারেল সবকিছু হিসাব করে বলেছে বাংলাদেশে ঢুকলে বাংলাদেশের নদী নালা, এত বেশি নদী নালা, এখানে ভারতের সেনাবাহিনী টিকে থাকতে পারবে না, ভারতের সেনাবাহিনী মারা পড়বে, প্রচুর পরিমাণে লস হবে। ইউক্রেন থেকে একটা শিক্ষা নিতে হবে ভারতকে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এখনো কিন্তু রাশিয়া বিশ্বের বৃহত্তম শক্তিশালী দেশ, রাশিয়া পারমাণবিক শক্তিশালী, এখন কিন্তু ইউক্রেনকে এখনো কিন্তু দখল করতে পারেনি। এখন রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই শিক্ষা ভারতীয়রা না নিলে, গোবর খাওয়া, গরুর মুখ খাওয়া ভারতীয়রা যদি এই শিক্ষাটা না নেয়, তাহলে কিন্তু এটা তাদের জন্য লস হবে। আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার বলছি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা, এবং না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের ভালো লাগবে আশা করি। কাগজ
কাগজে কলমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলেও স্বাধীনতার 54 বছর পর আজও বাংলাদেশ জড়িয়ে আছে ভারতীয় আধিপত্যবাদের নোংরা জালে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছিলেন কয়েকটা ড্রোন পাঠিয়ে বাংলাদেশ দখল করে নেবে তারা। আবার ভারতের নির্লজ্জ মিডিয়া তো প্রায় প্রতিদিনই বাংলাদেশ দখল করে নিচ্ছি কিংবা নেব বলে সংবাদ প্রচার করছে। আর বাস্তবতা হচ্ছে যত দিন যাচ্ছে ভারতের প্রতি এদেশের মানুষের বিদ্বেষ বেড়েই চলেছে। কিন্তু আসলেই যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তিশালী ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে? 50 স্বাধীন বাংলাদেশ কি তাহলে ভারতের অংশ হয়ে যাবে, নাকি ভারত নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সেনা। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের আভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টি রাজ্যের বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশকে সেখানেই থাকতে হয়। তা না হলে 7 সিস্টার্স সহ আরো বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। শুধু পাকিস্তানকে ঠেকাতেই ভারতীয় সেনাবাহিনীর কমপক্ষে 8 লাখ সৈন্য প্রয়োজন। অন্যদিকে চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য 3 লাখ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সব সময় মোতায়েন রাখতে হয়। আর অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করতে চায় তবে সেটা ভারতের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সে দেশের শক্তির চাইতে 3 গুণ বেশি সৈন্য থাকা প্রয়োজন। যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংসই করা সম্ভব, কিন্তু দখল নিতে গেলে অবশ্যই সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া কোনোভাবেই সম্ভব না। অন্যদিকে চীন, পাকিস্তান ভারতকে নিজেদের সীমান্ত থেকে দূরে রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সরাসরি সহযোগিতা করবে, যা ভারতের জন্য আরো মারাত্মক পরিণতি ডেকে আনবে। ভারতের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং শক্তিশালী একটি বিমান বাহিনী, তবে তাদের পর্যাপ্ত লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা খুব বেশি নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টি হেভিওয়েট পরিবহন বিমান এবং 30টি মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো একটা বিশাল দেশের সৈন্য এবং রসদ মোতায়েন করতে এত অল্প সংখ্যক ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। তবে এতে কোনো সন্দেহ নেই, বিশাল বিমান বাহিনী দিয়ে তারা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে ব্যাপক হামলা চালাতে পারবে। কারণ ভারতকে মোকাবিলা করার মতো বাংলাদেশের কাছে নেই কোনো শক্তিশালী যুদ্ধ বিমান বা শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ভারতের অধিকাংশ ফাইটারগুলো বেশ পুরনো। অন্যদিকে ড্যাসেল ট্রাফালের মতো যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে ব্যবহার করার মতো কোনো সুযোগ নেই। কারণ ভারতের কাছে মাত্র 35টি রাফাল জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয়। তাই এসব অস্ত্র নিয়ে বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই। অন্যদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার 3য় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতেও অনেক এগিয়ে। কারণ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করেছে। বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর চীন আর পাকিস্তান ছাড়া যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে। পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র কেনার দিকে মনোযোগী হয়েছে। বিশেষ করে আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো মজবুত করবে। সবশেষে বলা যায় বাংলাদেশ আক্রমণ মানে ভারতের নিজেরই টুকরো টুকরো হয়ে যাওয়া। কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান ভারতের মানচিত্রে আক্রমণ করতে এতটুকু দ্বিধাবোধ করবে না, যা তাদের চীনা সীমান্ত, পাকিস্তান সীমান্ত এবং 7 সিস্টার্স আলাদা হওয়ার জন্য যথেষ্ট। চোখ রাঙানি আর দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অস্ত্র ভান্ডারে যুক্ত করলো তুরস্কের তৈরি এক বিধ্বংসী গেম চেঞ্জার। এতদিন যারা মনে করত বাংলাদেশকে চাপে রাখা সহজ, তাদের সেই ধারণার মূলে কুঠারাঘাত করে ঢাকায় এসে পৌঁছেছে তুরস্কের বিখ্যাত কোম্পানি রেপকনের তৈরি RDS 40 মাল্টিপল গ্রেনেড লঞ্চার। এই অস্ত্রটি সাধারণ কোনো হাতিয়ার নয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা ড্রোন ঝাঁকের মতো নিপাত করতে এটি একাই
100। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় যখন বাংলাদেশ কঠোর অবস্থানে, তখন তুরস্ক থেকে এমন অত্যাধুনিক প্রযুক্তির আগমন দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি এই রেপকন RDS-40 এর ডেলিভারি ইতোমধ্যে বুঝে পেয়েছে। এটি মূলত একটি 40 মিলিমিটারের রিভলভার গ্রেনেড লঞ্চার, যা খুব অল্প সময়ে একাধিক গ্রেনেড ফায়ার করতে সক্ষম। অস্ত্রটি হাতে পাওয়ার পরপরই সেনাবাহিনী কাল ক্ষেপণ করেনি। SINT বা স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিক্সে ইতোমধ্যে এই গ্রেনেড লঞ্চারের প্রাথমিক টেস্ট ফায়ার বা পরীক্ষামূলক মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। সামরিক বাহিনীর এই তড়িৎ পদক্ষেপ প্রমাণ করে তারা এই নতুন সংযোজন নিয়ে কতটা সিরিয়াস। SINT-তে সফল পরীক্ষার পর এখন এটি পাঠানো হচ্ছে মাঠ পর্যায়ের আরো কঠিন পরীক্ষার জন্য। অর্থাৎ এবার চলবে ডিভিশন পর্যায়ের টেস্ট ফায়ার। সেখানে বিভিন্ন প্রতিকূল পরিবেশে রোদ, বৃষ্টি আর ধুলোবালি ও কাদা পানির মধ্যে এই অস্ত্রটি কতটা কার্যকরী থাকে তা যাচাই করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী এই অস্ত্রের মূল্যায়নের মাধ্যমে তাদের আধুনিক পদাতিক ফায়ার সাপোর্ট সিস্টেমকে আরো কয়েক ধাপ উন্নত করতে যাচ্ছে। প্রতিবেশী দেশের সাথে পাল্লা দিতে হলে পদাতিক বাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই, আর তুরস্কের এই অস্ত্র সেই কাজটি করছে নিখুঁতভাবে। তুরস্কের এই RDS-40 লঞ্চারের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এর গোলা বা গ্রেনেডের কার্যকারিতা। সাধারণ গ্রেনেড লঞ্চার যেখানে শুধুমাত্র মাটিতে বা লক্ষ্যবস্তুতে আঘাত করার পর বিস্ফোরিত হয়, সেখানে এই লঞ্চারের গ্রেনেডগুলো কাজ করে সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে। এই গ্রেনেডগুলি নির্দিষ্ট দূরত্বে মাঝ আকাশে বিস্ফোরণের জন্য ইলেকট্রনিকভাবে প্রোগ্রাম করা যায়। বিষয়টিকে সহজভাবে ব্যাখ্যা করা যাক। ধরুন শত্রু সৈন্যরা একটি দেওয়ালের পেছনে বা কোনো বাংকারের ভেতরে লুকিয়ে আছে। সাধারণ গুলিতে তাদের কিচ্ছু হবে না, কিন্তু RDS-40 ব্যবহারকারী সৈনিক তার গ্রেনেডটিকে এমনভাবে সেট করবেন যাতে এটি দেওয়ালের ঠিক পেছনে গিয়ে মাটি স্পর্শ করার আগেই হাওয়ায় বিস্ফোরিত হয়। এর ফলে সৈন্যরা সরাসরি দৃষ্টিসীমা ছাড়াই আড়াল, বাংকার বা ঘন শহর এলাকার ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের চোখের পলকে নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যখন শত্রুরা দালান কোঠা বা ট্রেঞ্চের আড়ালে থেকে যুদ্ধ করে, তখন এই এয়ারবার্স্ট প্রযুক্তি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বর্তমান বিশ্বের যুদ্ধগুলোতে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন সংঘাতগুলোতে ড্রোনের ব্যবহার এক নতুন আতঙ্কের নাম। সস্তায় পাওয়া ছোট ছোট ড্রোন বা FPV ড্রোন দিয়ে বড় বড় ট্যাঙ্ক ধ্বংস করা হচ্ছে। ভারতের সেনাবাহিনীও সীমান্তে নজরদারির জন্য ড্রোনের উপর ব্যাপক নির্ভরশীল। ঠিক এই জায়গাতেই রেপকন RDS-40 তার আসল খেলা দেখাবে। এই লঞ্চারে ব্যবহৃত এয়ারবার্স্ট 40 মিলিমিটার গ্রেনেডগুলো ড্রোন বা ড্রোন ঝাঁকের মতো উদীয়মান যুদ্ধক্ষেত্রের হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। আকাশে উড়ন্ত ড্রোনকে লক্ষ্য করে গুলি করা বেশ কঠিন, কিন্তু এই লঞ্চারের গ্রেনেডটি ড্রোনের কাছাকাছি গিয়েই বিস্ফোরিত হবে এবং এর স্প্লিন্টার বা ধ্বংসাবশেষ দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করবে। এক কথায় এটি একটি পোর্টেবল এন্টি ড্রোন সিস্টেম হিসেবেও কাজ করবে, যা পদাতিক বাহিনীর হাতেই থাকবে। আলাদা করে বিশাল কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে না। এই অস্ত্রের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে আমাদের খুব বেশি দূরে তাকাতে হবে না। চলমান রুশ ইউক্রেন যুদ্ধে এই ধরনের অস্ত্রের ব্যবহারিক প্রমাণ পাওয়া গেছে। ইউক্রেনের সেনাবাহিনী তুরস্কের এই RDS-40 বা সমমানের অস্ত্র ব্যবহার করছে এবং তারা এর পারফরমেন্স নিয়ে চমৎকার ফিডব্যাকও দিয়েছে। রাশিয়ার মতো পরাশক্তির বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সৈন্যরা ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা পরীক্ষা যুদ্ধে এই লঞ্চার ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে। রণাঙ্গনে সেই পরীক্ষিত অস্ত্রটি এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। এর অর্থ হলো বাংলাদেশ এমন কোনো অস্ত্র কিনছে না যা শুধুমাত্র কাগজে কলমে ভালো, বরং যুদ্ধের ময়দানে প্রমাণিত এবং পরীক্ষিত অস্ত্র দিয়েই নিজেদের ভান্ডার সাজাচ্ছে ঢাকা। এটি নিশ্চিতভাবে প্রতিবেশী দেশের সামরিক পরিকল্পনাকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ, কারণ তাদের জানা বা বোঝার আগেই বাংলাদেশ এমন সক্ষমতা অর্জন করে ফেলেছে যা আধুনিক যুদ্ধের যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রাগারে গ্রেনেড লঞ্চার নতুন কোনো বিষয় নয়। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি সাউথ আফ্রিকার মিলকর SAGL এবং সিঙ্গাপুরের তৈরি STK-40 অটোমেটিক গ্রেনেড লঞ্চার ব্যবহার করছে। এগুলো বিশ্বমানের অস্ত্র, কিন্তু তুরস্কের রেপকন RDS-40 আনার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। সেটি হলো প্রযুক্তির আপগ্রেডেশন বা হালনাগাদ। সাউথ আফ্রিকা বা সিঙ্গাপুরের লঞ্চারগুলো ভালো হলেও তুরস্কের এই নতুন লঞ্চারটি ওজনে অনেক হালকা এবং এর এরগোনমিক
ডিজাইন সৈনিকদের জন্য বহন করা সহজ করে দেয়। দুর্গম পাহাড়ি এলাকা বা দীর্ঘক্ষণ টহল ডিউটিতে একজন সৈনিকের জন্য অস্ত্রের ওজন খুব গুরুত্বপূর্ণ। তুরস্কের RDS-40 লঞ্চারগুলো বর্তমানে সার্ভিসে থাকা গ্রেনেড লঞ্চারগুলির তুলনায় হালকা এবং আরো সুরক্ষা ব্যবস্থায় বাংলাদেশ এবার এমন এক অধ্যায়ে প্রবেশ করছে যা এতদিন কেবল বিশ্বের পরাশক্তিগুলোর দখলে ছিল। এতকাল আমরা শুনে এসেছি অন্য দেশ থেকে ড্রোন বা যুদ্ধ বিমান কেনার খবর, কিন্তু এবার সমীকরণ পুরোপুরি উল্টে যাচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে প্রতিরক্ষা শিল্পে যে আমূল পরিবর্তনের রূপরেখা তৈরি হয়েছে তার সব থেকে বড় উদাহরণ হতে যাচ্ছে মেড ইন বাংলাদেশ সামরিক ড্রোন, যে প্রযুক্তির নাম দেয়া হচ্ছে ড্রোন স্নাইপার সক্ষমতা। বাংলাদেশ আর অন্যের দিকে তাকিয়ে থাকবে না, বরং নিজেদের মাটিতেই তৈরি হবে শত্রুর বুক কাঁপানো আকাশযানের বহর। চট্টগ্রামের বীরসরাই এবং সীতাকুণ্ড ঘিরে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সামরিক সরঞ্জাম হাব, যা নিয়ে ইতোমধ্যেই প্রতিবেশী ও শত্রু ভাবাপন্ন দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রতিরক্ষা খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে সব থেকে বড় খবরটি আসছে চট্টগ্রামের বীরসরাই থেকে। বেবজা ইকোনমিক জোনে অত্যন্ত গোপনীয়তা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশেষায়িত ড্রোন কারখানার নির্মাণ কাজ। এই প্রজেক্টের অফিসিয়াল নাম UAV প্রোডাকশন প্ল্যান্ট। এতদিন বিষয়টি কাগজে কলমে থাকলেও এখন তা বাস্তবের মাটিতে দৃশ্যমান। প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই কারখানা থেকে উৎপাদন শুরু করার ডেডলাইন ঠিক করা হয়েছে। অর্থাৎ আর অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন আকাশে উড়াবে। বিদেশি দাতা বা সরবরাহকারীদের উপর নির্ভরতা কমিয়ে আনার যে নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, এই কারখানাটি তারই প্রথম এবং সবথেকে শক্তিশালী বহিঃপ্রকাশ। এই প্রজেক্টটি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীন, যা বাংলাদেশের জন্য একটি বিশাল গেম চেঞ্জার। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীন শুধুমাত্র ড্রোন বিক্রি করছে না, বরং তারা প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার করছে। এর অর্থ হলো বাংলাদেশের প্রকৌশলী এবং সামরিক বিজ্ঞানীরা ড্রোন তৈরির প্রতিটি ধাপ, ডিজাইন থেকে শুরু করে অ্যাসেম্বলিং পর্যন্ত সবকিছু দেশেই সম্পন্ন করবেন। মিরসরাইয়ের এই কারখানায় তৈরি ড্রোনগুলো শুধুমাত্র নজরদারির জন্য সীমাবদ্ধ থাকবে না। আধুনিক যুদ্ধের সমীকরণে এগুলোকে কমব্যাট ড্রোন বা আক্রমণাত্মক ড্রোন হিসেবেও ব্যবহারের সক্ষমতা তৈরি করা হচ্ছে। যখন কোনো দেশ নিজস্ব কারখানায় সামরিক সরঞ্জাম তৈরি করে, তখন যুদ্ধের সময় গোলাবারুদ বা স্পেয়ার পার্টসের জন্য তাকে অন্য দেশের দয়ার উপর নির্ভর করতে হয় না। বাংলাদেশ ঠিক এই জায়গাতেই নিজের অবস্থান শক্ত করছে। সামরিক সক্ষমতা বাড়ানোর এই মহাপরিকল্পনার দ্বিতীয় ধাপটি বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। স্থানীয় ভূমি অফিস এবং জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সেখানে সামরিক সরঞ্জাম তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানা স্থাপনের জন্য ও জমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সীতাকুণ্ডের এই লোকেশনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং সমুদ্র বন্দরের কাছাকাছি হওয়ায় কাঁচামাল পরিবহন এবং তৈরি পণ্য দ্রুত সরবরাহ করা অনেক সহজ হবে। সেনাবাহিনীর এই নতুন প্রজেক্টটি মূলত ভারী সামরিক সরঞ্জাম এবং ড্রোনের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন তৈরির কাজে ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে। প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার যে ডাক দিয়েছে তা এখন প্রতিরক্ষা খাতেও প্রতিফলিত হচ্ছে। সীতাকুণ্ড এবং বীরসরাইয়ের এই দুটি প্রজেক্ট মিলিয়ে চট্টগ্রাম অঞ্চলটি হতে যাচ্ছে বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর। এখানে তৈরি হওয়া ড্রোনগুলো আধুনিক মাল্টি রোটর প্রযুক্তির হবে, যা নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে 1000 ফুট উপর থেকে নিচুর অবস্থানে থাকা টার্গেট লক করা এবং প্রয়োজন অনুযায়ী হামলা চালানোর সক্ষমতা এই ড্রোনগুলোর থাকবে। সামরিক পরিভাষায় একেই বলা হচ্ছে সাইলেন্ট কিলার বা ড্রোনের ভাষায় স্নাইপার অ্যাটাক। সীমান্তে কোনো প্রকার অনুপ্রবেশ বা উস্কানি দেখা মাত্রই পাইলটবিহীন এই যানগুলো সেকেন্ডের মধ্যে কাউন্টার অ্যাটাক করতে পারবে। বাংলাদেশের গবেষক এবং প্রযুক্তিবিদরা এখন শুধু হার্ডওয়্যার নয়, বরং সফটওয়্যার নিয়েও কাজ করছে। ড্রোন পরিচালনার জন্য যে হাই এন্ড মনিটরিং সিস্টেম প্রয়োজন তা দেশীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাধ্যমেই ডেভেলপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশি সফটওয়্যার ব্যবহার করলে তথ্যের গোপনীয়তা ফাঁসের ঝুঁকি
ঝুঁকি থাকে। সেই ঝুঁকি এড়াতে নিজস্ব এনক্রিপ্টেড নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের এই প্রজেক্টগুলোর সাথে যুক্ত করার প্রক্রিয়া চলছে। এর ফলে একদিকে যেমন মেধা পাচার রোধ হবে, অন্যদিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা হবে হ্যাক প্রুফ। আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এই ড্রোনগুলো 24 ঘন্টা বর্ডারে পেট্রোলিং করতে পারবে, যা মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। এই উদ্যোগের ফলে অর্থনৈতিকভাবেও বাংলাদেশ বিশাল এক লাফের অপেক্ষায়। প্রতি বছর সামরিক সরঞ্জাম আমদানি করতে বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। মিরসরাই এবং সীতাকুণ্ডের কারখানা চালু হলে এই বিপুল পরিমাণ অর্থ দেশের ভেতরেই থেকে যাবে। এমনকি ভবিষ্যতে বাংলাদেশ এই ড্রোনগুলো বন্ধুপ্রতিম দেশগুলোতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন খাত তৈরি করতে পারবে। তুরস্ক যেমন তাদের বাইরাক্তার ড্রোন দিয়ে বিশ্বজুড়ে নাম কামিয়েছে এবং অর্থনীতিকে শক্তিশালী করেছে, বাংলাদেশেও সেই একই পথে হাঁটছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর কারণে এই প্রজেক্টগুলো নির্ধারিত বাজেটের মধ্যেই এবং নির্দিষ্ট সময়ে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রতিরক্ষা খাতের এই উন্নয়ন কেবল যুদ্ধের প্রস্তুতির জন্য নয়, এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী বার্তা। যখন কোনো দেশের হাতে নিজস্ব উৎপাদন ব্যবস্থা থাকে, তখন তার কণ্ঠস্বর আন্তর্জাতিক মহলে অনেক বেশি জোরালো হয়। এতদিন যারা বাংলাদেশকে দুর্বল ভেবে সীমান্তে স্পর্ধা দেখাতো, তাদের জন্য এই খবরটি নিঃসন্দেহে আতঙ্কের। ড্রোন হাব হিসেবে বাংলাদেশের এই আত্মপ্রকাশ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে। বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং উপকূলীয় এলাকায় যেখানে সাধারণ টহল দেওয়া কঠিন, সেখানে এই দেশীয় ড্রোনগুলো হবে অতন্দ্র প্রহরী। দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা শনাক্ত করা কিংবা সমুদ্র সীমায় অবৈধ অনুপ্রবেশকারী জাহাজ চিহ্নিত করা সবই হবে এখন নিমিষে। মিরসরাইয়ের বেবজা জোন এবং সীতাকুণ্ডের সলিমপুরের প্রজেক্ট দুটির মধ্যে একটি গভীর আন্তঃসংযোগ রয়েছে। মিরসরাইতে তৈরি হবে ড্রোনের মূল বডি এবং ইঞ্জিন, আর সীতাকুণ্ডের কারখানায় তৈরি হবে এর সাথে যুক্ত করার মতো সেন্সর, ক্যামেরা এবং অন্যান্য অ্যাক্সেসরিজ। এই দুটি কারখানার উৎপাদন যখন একসাথে মিলবে, তখন পূর্ণাঙ্গ একটি যুদ্ধ ড্রোন অ্যাসেম্বলি লাইন থেকে বেরিয়ে আসবে। এটি কেবল একটি বা দুটি প্রজেক্ট নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। এখানে কাজ করবে হাজার হাজার দক্ষ টেকনিশিয়ান, ফলে কর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি হচ্ছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।